দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ। বঙ্গোপসাগরে টানা 7 দিন ভেসেছিলেন সালমান আনিসুল। বন্দির ভয় দেখিয়ে প্রতারণা, পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা। ট্রাম্পের প্রচারণায় নিজেদের গান ব্যবহারে আপত্তি জানিয়েছে অ্যাবা। জাপানে 6 মাসে নিঃসঙ্গ অবস্থায় 40,000 মানুষের মৃত্যু। আরশ খানের সঙ্গে প্রেম বিয়ের গুঞ্জনে মুখ খুললেন বৃষ্টি। এবং মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপের দরকার নেই বললেন বিসিবি সভাপতি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ। শনিবার বেলা 11:30টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয়। সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পান্নার মরদেহ নিয়ে তার স্বজনরা পিরোজপুরে গ্রামের বাড়ির পথে রওনা দিয়েছেন। এর আগে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পান্নার মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 24 আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান পান্না। 26 আগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায় না। পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই মরদেহের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে পান্নার পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা বলা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কপালে ছিলে যাওয়া ও ক্ষত চিহ্নের কথা বলা হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদনে। পালানোর সময় পান্নার সঙ্গে প্রায় $2 কোটি ছিল বলে স্বজনদের বরাতে উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া ইউএনআই এর প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পান্নার কাছে প্রায় $2 কোটি ছিল বলে তার স্বজনরা দাবি করেছেন। তবে মরদেহ উদ্ধারের সময় কোনো মুদ্রা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলা পুলিশের প্রধান গিরিপ্রসাদ। ইসহাক আলী খান পান্না 1994 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2012 সালে আওয়ামী লীগের সম্মেলনের পর তিনি দলের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হন। জনরোষে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী দেশ ছেড়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে অনেকে দেশ ছাড়ার সময় ধরা পড়েছেন। তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তারা নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার। ভারত সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে 7 দিন ভেসেছিলেন। পরে গত 13 আগস্ট পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট বাসা থেকে বের হয়ে ঢাকার চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান। বিমানবন্দর সহ সব জায়গা থেকে ইতিবাচক সাড়া না পেয়ে উত্তরার নিজের মালিকানাধীন একটি জুট মিলে যান। সেখানে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে মুখ ভর্তি সাদা দাড়ি নিজেই কাটেন। সেখানে বেক্সিম গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাকে নৌপথে দেশ ছাড়ার পরামর্শ দেন। সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ম্যানেজ করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার। রাজধানীর 300 ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ট্রলারে চড়েন সালমান। সঙ্গে নেন স্যাটেলাইট ফোন, বিভিন্ন দেশের মুদ্রা, প্রয়োজনীয় সামগ্রী। সঙ্গী হিসেবে ডেকে নেন তার ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। নৌযানটি চলে যায় সোজা ভোলায়। যাওয়ার সময় মাঝপথে থেকে সঙ্গে নেওয়া হয় যাবতীয় খাদ্য ও জরুরি সামগ্রী। টানা 7 দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তারা, সুযোগ খুঁজতে থাকেন মিয়ানমার পাড়ি দেওয়ার। মাঝখানে ভারতে পাড়ি দিতে সুন্দরবনে ভারত সীমান্তবর্তী এলাকার কাছাকাছি পর্যন্ত গিয়েছিলেন। তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হয় ফিরে আসেন ভোলা এলাকায়। সিদ্ধান্ত নেন মিয়ানমার পাড়ি দেবেন। কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান। তিনি বলেছেন, শেভ করার পর তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। কোস্টগার্ডের সদস্যরাও তাকে শুরুতে চিনতে পারছিলেন না। তারা প্রথমে আনিসুল হককে চিনে ফেলেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুলই কোস্টগার্ডের সদস্যদের সালমানকে চিনিয়ে দেন। উল্লেখ্য, গত 14 জুলাই নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে।
এই সুযোগে একটি প্রতারক চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিং এর ভয় দেখিয়ে টাকা দাবি করছে। চক্রটি থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়ান পিয়ার এমানুল হক সাগর এই তথ্য জানান। তিনি বলেন, একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিং এর ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। প্রতারক চক্র গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা। বিভিন্ন দাবিতে সচিবালয় ঘেরাওয়ের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেননি অনেক আনসার সদস্য। ঢাকার 4টি থানায় করা মামলায় 420 জনের নাম উল্লেখ সহ কয়েক হাজার জনকে আসামি করে আতঙ্কে বাহিনীর সদস্যরা। তবে আনসার সদস্যরা শিগগিরই আগের পোশাকের বদলে নতুন পোশাকে মাঠে ফিরবেন বলে জানালেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালিব সাজ্জাদ মাহমুদ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর বিভিন্ন থানা নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের। সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করে এই বাহিনী। পরিস্থিতি বদলে যায় 20 দিন না পেরোতেই। গেল 25 আগস্ট বিশ্রাম প্রথা বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে আনসার সদস্যরা। ঘেরাও করেন সচিবালয়। পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এই ঘটনার পর থেকেই হতাশা ও আতঙ্কে বাহিনীর সদস্যরা। সারা দেশে ব্যাটালিয়ন সহ প্রায় 55,000 আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেননি বেশিরভাগই। বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ন সদস্যরা জড়িত নন বলে জানান বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ হোসেন। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের ফেরার প্রশ্নে কথা বলতে রাজি হননি তিনি। রাজধানীতে প্রায় 14,000 আনসার নিয়োজিত থাকলেও বর্তমানে মাঠে আছেন প্রায় 10,000। দর্শক, মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ সংবাদ। বাংলাদেশ থেকে প্রায় 3.5 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গ্রেপ্তার প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার সহ অপর অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার কলকাতার নগর দায়ের আদালতে বিশেষ ইডি কোর্ট 1 এর বিচারক প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে মামলাটি ওঠে। আদালত 25 সেপ্টেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। এদিন মামলার আরেক অভিযুক্ত আমানা সুলতান ওরফে শর্মী হালদারের জামিনের ব্যাপারে নগর দায়ের আদালত যে আবেদন করা হয়েছিল তা প্রত্যাহার করলেন তাদের আইনজীবী বিশ্বজিৎ মান্না। এছাড়া পিকে হালদারের ভাই প্রাণেশ কুমার হালদারের জামিনের আবেদন করা হয়েছে কলকাতার হাইকোর্টে। 9 সেপ্টেম্বর সেখানেই জামিন আবেদন শুনানি হবে। আদালত থেকে বের হওয়ার সময় এই মামলা সম্পর্কিত কিছু প্রশ্ন করা হলে বিশ্বজিৎ মান্না বলেন, এখনো বলার সময় আসেনি। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান,
25 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। গুরুত্বপূর্ণ এই মামলায় বাংলাদেশের এসালম গ্রুপের সম্পৃক্ত থাকার যে বিষয়টি সামনে এসেছে তা নিয়ে ইডির আইনজীবী বলেন, এসবই বিচারাধীন বিষয়, আদালতের কাছে রয়েছে। মামলা যখন শুনানি হবে তখন আদালত বিচার করে দেখবেন। মামলার পরবর্তী দিনগুলোতে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমরা এই মামলার ট্রায়াল প্রক্রিয়ায় ঢুকে গেছি। উল্লেখ্য, 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের রাজারহাট থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এছাড়া রাজ্যটির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে পিকে হালদারের আরো 5 সহযোগী, তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মি হালদারকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই কলকাতার নগর দায়রা আদালতে পিকে হালদার সহ 6 অভিযুক্তের বিরুদ্ধে থাকা অর্থ পাচার সংক্রান্ত আইন 2002 মামলায় শুনানি চলছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় নিজেদের গান বাজানোয় আপত্তি জানিয়েছে সুইডিশ পপ গোষ্ঠী অ্যাবা। গত মাসে মিনেসোটায় ট্রাম্পের প্রচারণা শিবিরে ডান্সিং কুইন, মানি মানি মানি, দ্য উইনার টেকস ইট অলস সহ বেশ কয়েকটি বিখ্যাত গান বাজানোর পর বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছে ব্যান্ড রেকর্ড লেভেল ইউনিভার্সাল মিউজিক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিভার্সাল মিউজিক বলেছে, আমরা ট্রাম্পের প্রচারণা শিবিরে যে ভিডিওগুলো প্রকাশিত হয়েছে সেখানে এবার সঙ্গীত ব্যবহার করা হয়েছে বলে আমরা খুঁজে পেয়েছি। তাই এই জাতীয় সঙ্গীতের ব্যবহার অবিলম্বে সরিয়ে ফেলার অনুরোধ করছি। ট্রাম্পের রাজনৈতিক অনুষ্ঠানে বিনা অনুমতিতে বিখ্যাত শিল্পীদের কাজ ব্যবহার নিয়ে প্রশ্ন তোলার ঘটনাই প্রথম নয়। সোল এবং ফ্রাঙ্ক শিল্পীর আয়োজক হাইসের পরিবার এই মাসের শুরুতে ট্রাম্পের সঙ্গীতের অননুমোদিত ব্যবহারের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। গত জুলাই সুইডেনের সোভানস্কা ডাক ব্লাডেটের এক সাংবাদিক জানিয়েছিলেন, মিনেসোটায় ট্রাম্পের প্রচারণায় দ্য উইনার টেক্স ইট অল বাজানো হয়েছিল। পরে একটি বড় পর্দায় এবার 10 মিনিটের একটি ভিডিও ক্লিপের মাধ্যমে তাদের কয়েকটি বিখ্যাত গান বাজানো হয়। এছাড়া গত মার্চে আইরিশ গায়ক সিনিট ও কনরের স্টেট ট্রাম্পকে নির্বাচনী প্রচারণায় বিখ্যাত বিদ্রোহী গায়কের নাথিং কম্পারেস টু ইউ ব্যবহার বন্ধ করতে বলে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের আকাশে 22 জন আরোহী সহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে 3 জন ক্রু সদস্য এবং 19 জন যাত্রী। শনিবার রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রুশ ফেডারেল বিমান পরিবহন সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী নিখোঁজ হেলিকপ্টারটির নাম MI-8G। এটি ভাসকাজেরস আগ্নেয়গিরির কাছে একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। তবে ভোর 4টার দিকে অবতরণের কথা থাকলেও হেলিকপ্টারটি অবতরণ করেনি। MI-8G মডেলের হেলিকপ্টারটি ভাসকাজেরস আগ্নেয়গিরির কাছে একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করার পর আসলে কি ঘটেছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং যাত্রীদের অবস্থা সম্পর্কেও কোনো তথ্য মেলেনি। রাশিয়া এই অঞ্চলে 2 ইঞ্জিনের MI-8G হেলিকপ্টারটি খুবই জনপ্রিয়। এটি 1960 সালে বাজারে আনা হয়। এর আগে গত 12 আগস্ট 16 জন যাত্রী নিয়ে MI-8G একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। পরে 13 জন যাত্রী এবং 3 জন ক্রু নিয়ে হেলিকপ্টারটি কামচাটকা লেকের পাশে অবতরণ করে। কামচাটকা উপদ্বীপটি পরিবেশগতভাবে পর্যটকদের কাছে জনপ্রিয় হওয়ায় এখানে অনেক পর্যটক এসে থাকে এবং ওই হেলিকপ্টারেও মস্কো থেকে পর্যটক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বলে স্থানীয়রা জানায়। দর্শক, মিডিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City.
I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। আরব সাগরে উত্তর পূর্বাংশে সৃষ্ট ঘূর্ণিঝড় আসনা এখন পাকিস্তানের করাচি থেকে মাত্র 120 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। তবে আসনার প্রভাবে ভারী বৃষ্টিতেরই মধ্যে দেশটিতে 24 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর পিএমডি জানিয়েছে ঘন্টায় 65 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে। তবে এখনো করাচিতে আছড়ে পড়েনি। ঘূর্ণিঝড় মোকাবেলায় এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে প্রস্তুতি নেওয়া হয়েছে। পিএমডি সতর্ক করে বলেছে, আজ শনিবার সারাদিন সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে ঝোড়ো বাতাস ও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরের আপার তীরে অবিরাম বর্ষণে ভূমিধসের কারণে বাড়ির ছাদ ধসে একই পরিবারের 13 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, আজ ভোরে ভূমিধসের সময় নিহতরা রামায়াল গ্রামে তাদের বাড়িতে ছিলেন। এছাড়া সিন্ধু, জামশোড়, দাদু ও মিরপুর খাস জেলায় ভারী বৃষ্টিতে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। টোবাটেক সিং এর একটি গ্রামে এক ব্যক্তি ও তার বোন মারা গেছেন। এছাড়া প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে নিচে চাপা পড়ে একই পরিবারের 3 জন আহত হয়েছেন। এদিকে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমটি জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আসনা। এই জন্য উপকূলীয় এলাকায় কর্ণাটক রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সর্বশেষ পূর্বাভাসে আইএমটি বলেছে, এই মুহূর্তে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে 250 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় আসনার প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, সরকা এবং কুচ জেলায় ভারী বর্ষণ শুরু হয়েছে। এর মধ্যে এইসব জেলার অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 1891 থেকে 2023 সালের মধ্যে আরব সাগরে মোট 3টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তবে আগস্ট মাসে আরব সাগরে ঘূর্ণিঝড় একটি বিরল ঘটনা। জাপানে 2024 সালের প্রথমার্ধে একা বাড়িতে অবস্থানের সময় অন্তত 40,000 মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের মতে দেশটিতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষের বাস। তাদের বেশিরভাগই নিজ বাড়িতে একা থাকতে বাধ্য হন। দেশটির ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্য অনুসারে অন্তত 4,000 মানুষের মৃত্যুর খবর 1 মাসেরও বেশি সময় পরে জানা গেছে। আর 1 বছর ধরে নিখোঁজ থাকার পর 130টি মৃতদেহ পাওয়া যায়। ন্যাশনাল পুলিশ এজেন্সির তথ্যে দেখা যায়, 2024 সালের প্রথমার্ধে মোট 37,227 জনকে একাকী বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। এদের মধ্যে 70% বয়স 65 বা তার বেশি। তথ্য অনুসারে এদের মধ্যে 7,498 জনের বয়স 85 বছর বা তার চেয়ে বেশি। 75 থেকে 79 বছর বয়সীর সংখ্যা 5,920, 70 থেকে 74 বছর বয়সী 5,635টি মৃতদেহ পাওয়া যায়। জাপানি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ বলেছে,
2050 সাল নাগাদ দেশটিতে একা বসবাসকারী বয়স্ক নাগরিকদের সংখ্যা 1,80,000-এ পৌঁছাবে। প্রতিবেদন আরো বলা হয়, 2050 সালের মধ্যে জাপানের বিভিন্ন পরিবারে 1,08,00,000 বয়স্ক মানুষ একা বসবাস করবেন। মোট পরিবারের হিসাবে এটি 20.6% পরিবার। জাপানি তরুণ-তরুণীদের দেরিতে বিয়ে করার প্রবণতা বা অনেকের সন্তান না নেওয়ার সিদ্ধান্তের কারণে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। এদিকে প্রবীণদের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় জনসংখ্যাগত সংকটের মুখে পড়েছে জাপান। সেখানে চিকিৎসা ও কল্যাণ ব্যয় বেড়ে যাচ্ছে, বিপরীতে কমছে শ্রমশক্তি। জাতিসংঘের হিসাবে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি প্রবীণ জনসংখ্যার দেশ জাপান। জাপান ছাড়া চীন ও দক্ষিণ কোরিয়ার জনসংখ্যাও ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা আরশ খানের প্রেম ও বিয়ের গুঞ্জন চলছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বৃষ্টি। শনিবার দেশের একটি গণমাধ্যমে তিনি বলেন, অনেকে অনেক কিছুই লিখে থাকে, তবে আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক কিছুই নেই। আরশের সঙ্গে শুধুই বন্ধুত্ব রয়েছে জানিয়ে বৃষ্টি বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি, এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। তিনি আরো বলেন, দুজনের বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে, তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না, সেই ফ্রেন্ডশিপ আর নেই। প্রসঙ্গত, ঘাসফুল সিনেমা দিয়ে অভিনয়ের পথ চলা শুরু বৃষ্টির। পরবর্তীতে ছোট পর্দার নাটকে নিয়মিত হন তিনি। লতিফ দপ্তরি, আইসিইউ, কাছের মানুষ ও জায়গায় খায় জায়গায় ব্রেকের মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী। শিগগিরই চেয়েছিলাম নামের একটি নাটকে দেখা যাবে বৃষ্টিকে। এতে ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। দর্শক, মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্টে আবার ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক দেখছিলেন বিনোদন সংবাদ। ঢালিউড অভিনেতা শাকিব খান বরাবরই আত্মকেন্দ্রিক একজন মানুষ। নিজের সিনেমা ক্যারিয়ারের উন্নয়ন ছাড়া তেমন কিছু নিয়েই ভাবেন না তিনি। শুধু তাই নয়, ক্যারিয়ারের স্বার্থে নিজের সংসার সন্তানকেও তিনি বারবার লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছেন। তার বিরুদ্ধে এমন ঘটনাও রয়েছে বিনোদন জগতে। এই অভিনেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও নীরবতা ভর করেছিল তার উপর। একেবারে শেষ দিকে আন্দোলনে ছাত্রদের যখন জয় প্রায় নিশ্চিত, সেই সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দায়সারা পোস্ট দিয়েছিলেন। অন্যদিকে দেশের বন্যা পরিস্থিতিতে সক্রিয় বিনোদন অঙ্গনের তারকারা কেউ কেউ বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন দুর্গত মানুষের কাছে। কেউ কেউ টিএসসিতে ত্রাণ কেন্দ্রের সরজমিন খাদ্য সামগ্রী ছাড়াও টাকা দান করছেন। সেখানে শাকিব খানের নীরবতায় বিস্মিত হয়েছেন অনেকেই। এই অভিনেতার নীরবতায় সমালোচনা করেছেন নেটিজেনরা। এক নেটিজেন শাকিবের উদ্দেশ্য করে লিখেছেন, আপনি শুধু টাকাই ইনকাম করে যান, আর কিছু ভাবতে হবে না। অন্যজন লিখেছেন, দেশের চরম দুঃসময়ে ঘুমিয়ে আছেন ঢালিউড কিং শাকিব খান, এভাবে সবসময় দেশের বিপদে ঘুমিয়ে থাকুন। আরেকজন নেটিজেনের মন্তব্য করেছেন, প্রিয় খান সাহেব, বন্যা বা বানভাসীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি, ভক্ত হিসেবে এটুকু অনুরোধ। এদিকে বন্যায় নীরব থাকলেও নিজের সিনেমা নিয়ে সরব শাকিব খান। সম্প্রতি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা তুফান। সেটি প্রচারণা ঠিকই ফেসবুকে চালাচ্ছেন অভিনেতা। সেখানেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। স্টেডিয়াম তৈরিতে দেরি হলেও পূর্বাঞ্চলে দ্রুত মাঠ বানাতে চায় বিসিবি। শেখ হাসিনার নাম ও নৌকার নকশা পরিবর্তনে সরকারের দিক নির্দেশনা অপেক্ষায়। তবে পরামর্শক হিসেবে পপুলাসকে রেখে দেওয়ার পক্ষে নতুন সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার আজ পূর্বাঞ্চল স্টেডিয়াম পরিদর্শন করেছেন তিনি। নৌকার পতন হয়েছে, নৌকা সদৃশ্য পূর্বাঞ্চল স্টেডিয়ামের নকশার খোঁজ মিলছে না। অনেক খোঁজার পর মিলল এক বন্ধ কক্ষে। নতুন সভাপতি পরিদর্শনে তার কাছে গোপন করার চেষ্টা। আন্তর্জাতিক টেন্ডার বাতিল হয়েছে, নকশা আর নাম পরিবর্তনের বিষয়টি আলোচনায়। তবে সিদ্ধান্ত নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির উপর। ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপের দরকার নেই, মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার তা করবে। 5 বছরেও কাঠামো দাঁড় করাতে পারেনি বিসিবি। সরকার পতনের পর বেড়েছিল অনিশ্চয়তা। আগস্টের শেষ দিন যখন সরেজমিনে পরিদর্শন করেন বোর্ড কর্তারা, তখন দৃশ্যটা প্রখর রোদে কাশবন ভ্রমণের। পুরনো কমিটির রূপরেখায় বড় পরিবর্তনের পক্ষে নয় বর্তমান কমিটি। ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ আরো বলেন, এই মাঠে আমরা প্র্যাকটিস করেছি, খেলাও অনেক রয়েছে, এখন ঘাস আছে, মাঠে কিছু ডেভেলপমেন্ট আছে, উঁচু করতে হবে, না হলে পানি জমে যাবে। বেশ কিছু কাজ আছে যেগুলো করতে হবে, সেগুলো খুব বড় আকারে না। স্টেডিয়ামের ডিজাইন করতে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলাসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে তাদের পেছনে ব্যয় হয়েছে 76 কোটি টাকা। ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটি তাদের উপরেই ভরসা রেখেছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ। বঙ্গোপসাগরে টানা 7 দিন ভেসেছিলেন সালমান আনিসুল। বন্দির ভয় দেখিয়ে প্রতারণা, পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা। ট্রাম্পের প্রচারণায় নিজেদের গান ব্যবহারে আপত্তি জানিয়েছে অ্যাবা। জাপানে 6 মাসে নিঃসঙ্গ অবস্থায় 40,000 মানুষের মৃত্যু। আরশ খানের সঙ্গে প্রেম বিয়ের গুঞ্জনে মুখ খুললেন বৃষ্টি। এবং মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপের দরকার নেই বললেন বিসিবি সভাপতি। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millennium tvs বাংলা এবং youtube.com/official millennium tv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvus.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে।
আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।